হ্যালো ডিয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলে মিলে ভালো আছো তো? তো আমার কথা ছিল নেক্সট অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে আসার। আজকে আমি অ্যাকাউন্টিং এর দ্বিতীয় ক্লাসটা নিয়ে এসেছি। তো দ্বিতীয় ক্লাসটা হচ্ছে আমার ডেবিট ক্রেডিট নির্ণয়ের উপর। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস, এসএসসির জন্য, ইন্টারমিডিয়েটের জন্য, প্লাস অনার্স যারা আছে তাদের জন্যও বটে। ঠিক আছে? তো চলে যাই আমরা মূল ক্লাসে। দেখি আমাদের মূল ক্লাসে যে বিষয়টা ছিল ডেবিট ক্রেডিট নির্ণয়। তো ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা দেখতেছি সে ছিল আমাদের একটা সমীকরণ ছিল। এর আগে ক্লাস সমীকরণ উপরে গেছে, সমীকরণের কিছু অংশ আমরা আবার একটু রিপিট করেছি আমাদের সুবিধার্থে। তো সেটা হচ্ছে প্রথমে a ইকুয়াল l প্লাস p, তারপরে ছিল কি a ইকুয়াল l প্লাস c, তারপরে কি a ইকুয়াল l প্লাস oe। তোমরা বর্তমানে যে বিষয়টা হচ্ছে এইটাই বেশি দেখতে পাও, a ইকুয়াল oe। তোমাদের বইতে এটা নিয়ে বেশি কাজ করা হয়, কিন্তু এটা হচ্ছে প্রিভিয়াস রূপ। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটাকে বোধিত রূপ হচ্ছে এইটা। আচ্ছা, তো আমরা একটু দেখি এখানে কি আছে, a ইকুয়াল l প্লাস c প্লাস i মাইনাস e মাইনাস d। আচ্ছা, তাহলে এই উপাদানগুলো এখানে আমরা একটু লক্ষ্য করি। কোন উপাদানের নাম কি ছিল? এ হলো অ্যাসেট মানে সম্পদ, আর এল ছিল লায়াবিলিটিস মানে দায়। এরপর ছিল কি সি, সি ছিল ক্যাপিটাল মানে মূলধন। এরপরে সির সাথে যোগ হয় কি আই মাইনাস ই, অর্থাৎ আই তাহলে ইনকাম, ইনকাম থেকে এক্সপেন্সেস বিয়োগ করলে, অর্থাৎ কি আয় থেকে ব্যয় বিয়োগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে নিট আয়। নিট আয় আমরা কি করি? মূলধনের সাথে যোগ করি। এরপর আমরা এর সাথে কি করি? মূলধনের সাথে এই ড্রয়িংস মানে উত্তোলনটাকে বিয়োগ করি। এটাকে ড্রয়িং বলা হয় বা উইথড্রিও বলা হয়। ঠিক আছে? তো আমরা এখানে যে বিষয়গুলো লক্ষ্য করলাম এইটার উপর ভিত্তি করে আমাদের সমীকরণ অঙ্কগুলো হয়ে থাকে। তো আমরা বিষয়টা লক্ষ্য করি, একটু দেখি এখানে আমাদের যে বিষয়গুলো আছে এটাকে মৌলিকভাবে দুইটা বিষয় এখানে ভাগ করে দেওয়া হয়। একটা হচ্ছে একদিকে আছে এ, আর অন্যদিকে আছে এ, যে এ ইকুয়াল এল প্লাস বি, দুইটা। তাহলে এই অংশটা সাধারণত যেখানে দেখানো হয় ব্যালেন্স শিট অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে, এখানে এটা প্রভাব বিস্তার করে বা দেখানো হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা আর অন্য যে উপাদানগুলো আছে সেক্ষেত্রে এই যে আমরা বাড়তি যে তিনটে উপাদান আছে আমাদের, সেটা হচ্ছে কি আছে, এই যে এক্সপেন্সেস আছে, রেভিনিউ আছে, এই যে ক্যাপিটাল আছে। ঠিক আছে? এইগুলো আমরা সাধারণত এই ড্রয়িংস আছে, এইখানকার যে বিষয়গুলো আছে এগুলো আমরা সাধারণত ইনকাম স্টেটমেন্টের সাথে অর্থাৎ কি বিষয়তা বিবরণের সাথে সম্পৃক্ত মনে করে থাকি। তাহলে এখানে আমাদের লক্ষ্য করতে হবে সমীকরণ অঙ্ক করার সময় যে মূল বিষয় আমরা এইটা কাজ করব। ঠিক আছে? আর বাকি অংশ আমরা পরে বুঝলেও চলবে, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা চলে আসি মৌলিক বিষয়টা। এই হলো কি অ্যাসেট। তাহলে অ্যাসেট কি হলো? সম্পদ। সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? প্লাস মানে ডেবিট। কোনো কিছু যদি সম্পদ বৃদ্ধি, কোনো এক প্রকার সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সেটা হবে ডেবিট, অর্থাৎ এই যে প্লাস সম্পদের সাথে সম্পদটা যোগ হবে আর কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। আচ্ছা, এরপর আরেকটা কি আছে, যদি সম্পদ হ্রাস পায় তাহলে হবে কি? ক্রেডিট, অর্থাৎ কমে গেলে ক্রেডিট হবে। ঠিক আছে? এরপরে আসি আমরা এক্সপেন্সেস। এক্সপেন্সেস কি আছে? এই দুইটা সম্পর্কটা সেম, এ এবং ই এই দুজনের সম্পর্কটা সেম। খরচ যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস মানে ডেবিট, আর খরচ যদি হ্রাস পায় তাহলে মাইনাস মানে ক্রেডিট। ঠিক আছে? এই দুজনটা একদিকে সম্পর্ক ব্যালেন্সিং করে, অর্থাৎ দুইটা একই ধরনের সম্পর্ক দিক নির্দেশ করে। আচ্ছা, এরপর আমরা আসি আই অবলিক আর। আইটা কি হচ্ছে? ইনকাম, আর কি হচ্ছে? রেভিনিউ। ইনকাম অথবা রেভিনিউ একই কথা, অর্থাৎ আয়। আয় যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। আয় বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট হবে। আর আয় যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে। অর্থাৎ আগে যে সম্পর্ক ছিল ওইটার বিপরীত। এই তিনটা হচ্ছে ওই দুটোর বিপরীত। এখানে আমরা পাঁচটা এলিমেন্টস দেখতে পাই, 5 এলিমেন্টস অ্যাকাউন্টিং এর উপরে। এখানে মৌলিক সমীকরণের ক্ষেত্রে আমরা পাঁচটা এলিমেন্ট দেখতে পাই, 5 এলিমেন্টস। 5 এলিমেন্টস ভিতরে প্রথম দুইটা আমরা ব্যাখ্যা করে নিলাম, পরেরটা আমরা একটু দেখতেছি। তো এক্ষেত্রে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই যে আই ইকুয়াল মানে আই অবলিক আর, অর্থাৎ কি ইনকাম অথবা রেভিনিউ। আয় যদি বাড়ে তাহলে কি হবে? ক্রেডিট হবে। আর আয় যদি কমে তাহলে ডেবিট হবে। আচ্ছা, এরপর ওনার্স ইকুইটি অথবা সি। তো এই সি মানে ক্যাপিটাল, ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব, একই কথা। তাহলে এখানে কি হচ্ছে যে মালিকানা সত্ত্বের সাথে মালিকানা সত্ত্ব যদি এই যে বলা হয়েছে বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট। মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, আর মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট। ঠিক আছে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এরপর আসে কি লায়াবিলিটিস, অর্থাৎ দায়। তো দায়টা হচ্ছে কি? আমরা লক্ষ্য করি দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর দায় হ্রাস পেলে ডেবিট। তাহলে এখন সময় আমরা যা বুঝতে পারলাম সেটা হচ্ছে সমীকরণের কথাবার্তা, সমীকরণ প্রভাব বিস্তার কিভাবে করে প্লাস মাইনাসে সেটা। তো এটা আমরা আরেকটু লক্ষ্য করি
এই যে এখানটা প্লাস মানে যে ব্যাপারটা, যে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মানে যে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়, কিন্তু সাইডটা কোন পাশে থাকে? ক্যারির পাশে। ক্যারির পাশে অর্থাৎ কি হাতের ডান পাশে ক্যারির সাইড আমরা মিন করে থাকি। এই সাইডটা কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস হবে, কিন্তু সে থাকবে মাইনাসের সাইডে অর্থাৎ দায় পাশে থাকবে। ঠিক আছে, এইটা আমাদের একটা মেজর ফ্যাক্টর। এইটা যদি আমরা বুঝি তাহলে সমীকরণগুলো আমরা অতি সহজেই সমাধান করতে পারি। ঠিক আছে, তো আমরা তাহলে এখন এই অংশটা বুঝে ফেললাম। এবার আমরা একটা বাস্তব জীবনের প্রয়োগটা দেখি এনটি ধরে ধরে। ঠিক আছে, প্রথমে আমি বলছি কি, দেখো মালিক কর্তৃক বিনিয়োগ, মালিক কর্তৃক বিনিয়োগ আছে 1,00,000 টাকা। তা মালিক কর্তৃক যদি বিনিয়োগ করা হয় তাহলে যাবে হয় কি? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কেন? মালিক বিনিয়োগ করেছে, প্রতিষ্ঠানের টাকা কি বৃদ্ধি পেয়েছে। নগদান ডেবিট মানে কি? এই যে সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, তাহলে সম্পদের পরিমাণ বাড়লো। আর কি হচ্ছে? মূলধন হিসাব ক্রেডিট, তাহলে মূলধন কি হচ্ছে? ক্রেডিট হয়েছে, মূলধন ক্রেডিট পাশে গেছে, তা মূলধনও কি হচ্ছে? বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ক্রেডিট পাশের অ্যাক্টিভিটি বৃদ্ধি হয়েছে। মূলধন ক্রেডিট পেলে বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমি কি বললাম? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর কি সি যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, তাহলে মূলধন ক্রেডিট, তাহলে মূলধন কি হচ্ছে? মাইনাস হচ্ছে, অর্থাৎ মাইনাসের সাইডে এটা বৃদ্ধি পাবে, অর্থাৎ ক্রেডিট পাশে এটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, এটা বৃদ্ধি পাবে। এরপরে আসি আমরা, তো কমপ্লিট এটা। এরপর আমরা দেখি বেতন পরিশোধ করা হলো 12,000 টাকা। তাহলে বেতনের জন্য কি হয়? বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান ক্রেডিট মানে কি? সম্পদের পরিমাণ কমে গেল। ওই যে আমরা বলেছিলাম যদি সম্পদ কমে যায় তাহলে ক্রেডিট, তাহলে নগদান ক্রেডিট। নগদান ক্রেডিট মানে সম্পদটা হ্রাস পেয়েছে। আর বেতন হিসাব ডেবিট, ওই যে আমরা বলেছিলাম যদি খরচ বৃদ্ধি পায় তা ডেবিট, মানে বেতন হিসাব ডেবিট। ঠিক আছে, তাহলে আমার জাবেদা কি হলো? বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সম্পদটা কি হলো? কমে গেল, আর খরচটা বেড়ে গেল। আচ্ছা, তো এইটা আমার শেষ। তারপর আছে কি? পাওনাদারকে পরিশোধ করা হলো। পাওনাদারকে পরিশোধ করা হলো। পাওনাদারকে পরিশোধ করছি কয় টাকা? পাওনাদারকে পরিশোধ করছি 20,000 টাকা। তো জাবেদা কি হয়? পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাই পাওনাদারকে যদি আমি পরিশোধ করি তাহলে কি? পাওনাদার হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। পাওনাদারের পরিমাণ কি হচ্ছে? কমে যাচ্ছে। ঠিক আছে, তো পাওনাদার যদি কমে যায় তাহলে আমরা কি বলছিলাম? ডেবিট হবে। পাওনাদার যদি কমে যায় তাহলে ডেবিট। পাওনাদার হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। সম্পদ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট, এই যে নগদান হিসাব ক্রেডিট। পাওনাদার ডেবিট, সম্পদ অর্থাৎ নগদান হিসাব ক্রেডিট মানে কি? সম্পদ হ্রাস পেল আর দায়ও কি হলো? হ্রাস পেল। পাওনাদার ডেবিট মানে কি? দায়ের পরিমাণ কমে গেছে, দায় কমে গেলে কি হয়? ডেবিট হয়। আর সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমাদের এটাও কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের আছে কোনটা? এরপর আমাদের আছে আসবাবপত্র ক্রয় 50,000 টাকা। আসবাবপত্র ক্রয় 50,000 টাকা, তাহলে এটা কি হলো? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র কি? একটা সম্পদ, অর্থাৎ একটা সম্পদ বাড়লো, আসবাবপত্র নামে একটা সম্পদ বাড়লো, নগদান ক্রেডিট, আর একটা সম্পদ কমে গেল। ঠিক আছে, নগদ টাকা কমে গেল আর আসবাবপত্র বৃদ্ধি পেল। তাহলে আমরা বুঝলাম এইটার কারণে কি হলো? এটার প্রভাবটা একদিকেই হলো। ঠিক আছে, তো প্রভাব একদিকে গেলে কি হয়, দুই দিকে গেলে কি হয়, এটা নিয়ে একটু ডিসকাস আছে, এটা আমরা পরে করে নেব, পরবর্তী ক্লাসে পাবা। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। নগদান ক্রেডিট মানে সম্পদ হ্রাস পেয়েছে তাই নগদ টাকায় ক্রেডিট হয়ে গেছে, নগদান ক্রেডিট। আর সম্পদ আর একটা বৃদ্ধি পেয়েছে তাই সম্পদ বৃদ্ধি পেলে কি? ডেবিট। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা একটা আসি। তাহলে আমরা আয় দেখলাম, ব্যয় দেখলাম, সব করেই দেখলাম এখানে। এরপর বিনিয়োগ দেখলাম। এখন আমরা একটু দেখবো রেভিনিউ সংক্রান্ত, অর্থাৎ আয় সংক্রান্ত। দেখি একটু কি আছে এখানে। এই যে বিক্রয় করা হলো 2,00,000 টাকা। বিক্রয় করছে কত? 2,00,000 টাকা। 2,00,000 টাকা এটা কি আমার বিক্রি করলে কি হয়? আয় হয়। তাহলে কি যাবে? কি হলো? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো নগদান হিসাব ডেবিট তার মানে কি? সম্পদের পরিমাণ বৃদ্ধি পেল। সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। আর বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় কি হলো? আয়, আয় বৃদ্ধি পেল, আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আয় যদি বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তাহলে কোথায় যাবে? ক্রেডিট পাশে যাবে। অর্থাৎ আমার কি হবে? এই যে সমীকরণে আয় বৃদ্ধি পেলে কি হবে? আয়ের সাথে যোগ হয়ে যাবে, ক্রেডিট পাশে আয়ের সাথে যোগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এরপরে আমরা তাহলে এটা কমপ্লিটলি আমরা বুঝতে পারলাম। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় কি? একটা আয়। যেহেতু আয় হয়েছে সেহেতু কি হবে? এটা আয়ের সাথে ক্রেডিট পাশে গিয়ে কি হবে? যোগ হবে। ঠিক আছে, আচ্ছা, তার সাথে ক্রেডিট পাশে যোগ হলে কার সাথে যোগ হবে? মূলত সি এর সাথে। এই যে আমরা বলেছিলাম আই। এখন দেখেন যদি আমরা এখান থেকে বিশেষ করে এল প্লাস সি প্লাস এই আই মাইনাস ই মাইনাস ডি, এটাকে যদি আমরা একটু বর্ধিত করি তাহলে কি হয়? এল প্লাস সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। তাহলে এখন আমরা এইটুকু বলতে পারি যদি কখনো আয় হয় তাহলে কি হবে? এই ক্যাপিটালের সাথে যোগ হবে, মূলধনের সাথে যোগ হবে। আর ব্যয় হলে কি হবে? মূলধনের সাথে বিয়োগ হবে।
আর ড্রয়িং হলে কি হবে, মূলধনের সাথে বিয়োগ হবে, অর্থাৎ কি যদি আয় হয় তবে মূলধনের সাথে যোগ, ব্যয় হলে মূলধনের থেকে বিয়োগ, আর উত্তোলন থাকলেও মূলধন থেকে বিয়োগ যায়। আচ্ছা, এরপর আমরা দেখি উত্তোলন সংক্রান্ত একটা এন্ট্রি। তো আমাদের কাছে যে কোনো এন্ট্রি ছিল আমরা এটা দেখলাম। এবার আমরা আরেকটা এন্ট্রি প্রয়োগ করি, সেটা ছিল না মালিক কর্তৃক নগদ উত্তোলন 10,000 টাকা। কি বললাম, মালিক কর্তৃক নগদ উত্তোলন 10,000 টাকা। তাহলে জাবেদা কি হবে, মালিক উঠাই নিয়ে গেছে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন ডেবিট মানে কিসে, এই যে উত্তোলন ডেবিট, উত্তোলন ডেবিট হলে কি হবে, মূলধনটা কমে যাবে, অর্থাৎ মূলধনের সাথে বিয়োগ যাবে। ওই যে বলছিলাম আলটিমেটলি প্রভাবটা মূলধন থেকে বিয়োগ, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, অর্থাৎ নগদ টাকা কমে গেল আর ওই পাশে কি হলো, মূলধন থেকে কমে গেল। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ডেবিট ক্রেডিটে যে বিষয়টা ছিল আমাদের মৌলিক যে বিষয়টা, সেটা আমরা এখান থেকে শিখতে পারলাম। তো এখন আমরা সামনে যে ক্লাসটা করব, এটার উদাহরণ সহ সমাধান আসবে, উদাহরণ থাকবে একটা অঙ্ক, ওটা আমরা সমাধান করে দেব। ঠিক আছে, এক্সাম্পল দিয়ে সমাধান করে দেব। অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয়ের দুইটা প্রক্রিয়া আছে ইন্টারমিডিয়েটে, সেটা হচ্ছে একটা সনাতন পদ্ধতি, একটা আধুনিক পদ্ধতি। নেক্সট ক্লাসটা আমরা আধুনিক পদ্ধতিতে দেব, পারলে রবিতে সনাতন পদ্ধতির সুযোগ হলে সেটাও দিয়ে দেবো, নতুবা একটা ক্লাস করবো আমরা। ঠিক আছে, আশা রাখি এই অংশটুকু তোমরা ভালো করে বুঝে থাকলে ওইটাও সহজেই শেষ করতে পারবা, এবং নেক্সট ক্লাসটা দিক সুন্দর করে করো, তাহলে তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের আর কোনো সমস্যা থাকবে না। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো, পজ করে 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 ধীরে 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 ভিডিওটা দেখে প্রয়োজনে ভিডিওটা বারবার রিপিট করার পরে যদি তোমাদের ভালো লাগে, মনে হয় যে এটা তোমাদের উপকার হচ্ছে, তাহলে ভিডিওটা তোমরা শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দিও, যাতে করে সকলের কল্যাণ হয়। আমি কাজ করতেছি মানবের কল্যাণে, জাতির কল্যাণে, মানুষ উপকৃত হয়, সেটাই হচ্ছে আমার মূল্য।